2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতির ক্যালেন্ডারে একটি মোড় ঘোরানো দিন। সেদিন আওয়ামী লীগের পতনের পর দেশজুড়ে যে দৃশ্য তৈরি হয়েছিল তা ছিল নজিরবিহীন। সরকার বিরোধী প্রায় সব রাজনৈতিক শক্তি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। রাস্তায় রাস্তায় ছিল এক ধরনের ঐক্যের আবহ। কিন্তু রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, স্থায়ী হয় কেবল স্বার্থ। নির্বাচনের পর সেই ঐক্য যেন ধীরে ধীরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খুলতে দেখা গেছে। যে দলটির অফিসে যাওয়াটাই কয়েক মাস আগে ছিল অকল্পনীয় ঝুঁকি, সেই অফিসগুলোতে এখন সাইনবোর্ড উঠছে, ভেতরে জ্বলছে আলো। প্রশ্ন উঠছে, এটি কি নিছক প্রশাসনিক শিথিলতা নাকি বড় কোনো রাজনৈতিক প্রত্যাবর্তনের পূর্বাভাস? গত 17 বছর দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ছিল আওয়ামী লীগ। লাখ লাখ কর্মী, বিস্তৃত সাংগঠনিক কাঠামো, শক্ত ভোট ব্যাংক। এমন একটি দল কি এত সহজে বাংলাদেশের ইতিহাস থেকে নাই হয়ে যেতে পারে? বাংলাদেশের রাজনীতিতে যে দল শিকড় গেড়ে বসে আছে তাকে কি পুরোপুরি মুছে ফেলা সম্ভব? ইতিহাস বলে দমন যত বাড়ে ততই সংগঠন আন্ডারগ্রাউন্ডে গিয়ে শক্ত হয়। সোশ্যাল মিডিয়ায় এখন একটি নতুন নেরেটিভ ঘুরছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে নাকি বিএনপি সবচেয়ে বেশি নীরব ভূমিকা পালন করছে। কোথাও কোথাও স্থানীয় পর্যায়ে সহযোগিতার অভিযোগ উঠছে দলটির বিরুদ্ধে। নড়াইলে সাম্প্রতিক সংঘর্ষে বিএনপির 4 নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় ইঙ্গিত দিচ্ছে যে রাজনীতির আসল লড়াই সামনে। জুলাই মুভমেন্টে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিলেন সেই এনসিপি এখন সবচেয়ে বড় অনিশ্চয়তার মুখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সাংগঠনিক পুনরুত্থান যদি সত্যিই শুরু হয় তবে প্রথম বাধার মুখে পড়তে পারে এনসিপি। শীর্ষ পর্যায় থেকে অফিস খোলা, রাজপথে নামার ইঙ্গিত, এগুলো নিছক কাকতালীয় নয়, এটি শক্তি প্রদর্শনের একটি কৌশলও হতে পারে। উসমান হাদির মতো বিশ্লেষকরাও ইঙ্গিত দিয়েছিলেন আওয়ামী লীগ যদি কৌশলী প্রত্যাবর্তন শুরু করে তবে ছোট ও নবগঠিত দলগুলো সবচেয়ে আগে চাপে পড়বে। জামায়াতের রাজনীতি বরাবরই ভিন্ন ধর্মী। তাদের সংগঠন দৃশ্যমান না থাকলেও আন্ডারগ্রাউন্ডে শক্তিশালী। রাজনৈতিকভাবে তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করা কঠিন, কারণ তারা প্রকাশ্যে মঞ্চের চেয়ে নীরব সাংগঠনিক শক্তির উপর বেশি নির্ভর করে। তাই আওয়ামী লীগ ফিরলে জামায়াত হয়তো বড় ধাক্কা খাবে না, বরং পরিস্থিতি বুঝে অবস্থান বদলাবে। সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি কি প্রস্তুত? গত 17 বছরে যে দলটি রাজপথে দাঁড়াতে পারেনি, যে সময়ে খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক সরাতে পারেনি, যখন পল্টনে গুটি কয়েক নেতা ছাড়া কেউ দাঁড়াতে সাহস পায়নি, সেই দল কি আজ সম্পূর্ণ শক্তিতে একটি পুনরুজ্জীবিত আওয়ামী লীগের মুখোমুখি হতে পারবে? নড়াইলের সংঘর্ষ যেন এক পূর্বাভাস। আসল রাজনীতির খেলা হবে বিএনপি বনাম আওয়ামী লীগের। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আওয়ামী লীগের পতনের পর বিভিন্ন জায়গায় বিএনপির স্থানীয় নেতারা তাদের ব্যবসা বাণিজ্য বা সম্পত্তি দেখভালের সুযোগ দিয়েছিলেন বলে যে আলোচনা রয়েছে, সেটিও ভবিষ্যৎ রাজনীতির বড় ফ্যাক্টর হতে পারে। রাজনীতি স্মৃতি ধরে রাখে। প্রথমত, আওয়ামী লীগের নিজস্ব সাংগঠনিক শক্তি পুনরুজ্জীবিত হবে। দ্বিতীয়ত, একটি শক্তিশালী বিরোধী দল থাকলে আন্তর্জাতিক অঙ্গনে গণতান্ত্রিক ভারসাম্যের বার্তা যাবে। বিএনপির জন্য এটি আংশিক লাভ হতে পারে, কারণ একচেটিয়া শূন্যতা তৈরি হলে তৃতীয় শক্তির উত্থান হঠাৎ করে ঘটতে পারে। কিন্তু ক্ষতিও রয়েছে। সবচেয়ে বড় চাপ পড়বে বিএনপির উপর, কারণ সরাসরি মুখোমুখি লড়াই তাদের সাথেই হবে। নতুন রাজনৈতিক শক্তিগুলোর জন্য এটি বড় সংকেত। যদি আওয়ামী লীগ পুনর্গঠন শুরু করে তবে তাদের রাজনৈতিক স্পেস সংকুচিত হবে। বাংলাদেশের রাজনীতিতে জায়গা ধরে রাখতে হলে শুধু আন্দোলন নয়, দীর্ঘমেয়াদী সংগঠন লাগে, যেখানে আওয়ামী লীগের অভিজ্ঞতা বিশাল। আওয়ামী লীগের অফিস খোলা, মাঠে নামার ইঙ্গিত, সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ, সব মিলিয়ে একটি প্রশ্নই সামনে আসে, আওয়ামী লীগ কি সত্যিই ফিরে আসছে? বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই।
যে দল 17 বছর ক্ষমতায় ছিল তাদের মাটি থেকে সম্পূর্ণ মুছে ফেলতে সময় লাগে। যদি তারা ফিরে আসে, লাভ হবে তাদের সাংগঠনিক শক্তির, ক্ষতি হবে ছোট দলগুলোর, আর সবচেয়ে বড় পরীক্ষায় পড়বে বিএনপি। রাজনীতি দাবার খেলা। কেউ সাময়িকভাবে সরে যায়, কিন্তু খেলা ছাড়ে না। আওয়ামী লীগ ফিরলে সেটি হবে কেবল একটি দলের প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের রাজনীতির মানচিত্রে নতুন অঙ্কন। প্রশ্ন এখন একটাই, এই প্রত্যাবর্তনে কার লাভ আর কার ক্ষতি? ইতিহাস আবারও লেখা হচ্ছে নতুন করে। ফাস্ট টকের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।